কিছুক্ষণ আমি তার কাছ থেকে কিছু পদক্ষেপের জন্য অপেক্ষা করতে থাকলাম, কিন্তু মনে হলো সে গভীর ঘুমিয়ে আছে। তারপর আরো সাহস পেলাম। সে নিজের উপর একটি চাদর নিয়েছিল, কিন্তু আমি চাদরের ওপর দিয়েই আমার হাত ঘোরাচ্ছিলাম। আমি 10 মিনিটের জন্য এইভাবে চাদরের ওপর আমার হাত ঘোরাতে থাকলাম, কিন্তু সে কোনো রেসপন্স করলো না। ঘরটা খুব অন্ধকার, বাইরে থেকে প্রবল বৃষ্টির শব্দ ভেসে আসছে। এবার আমি আরো সাহস পেলাম আর একটু এগিয়ে গেলাম। এখন ওর আর আমার দূরত্ব অনেক কমে গেছে, কিন্তু আমি ওর চাদরের ভেতর হাত দেওয়ার সাথে সাথে সে আমার হাতটা ধরে ফেলল এবং তারপর এমন একটি জায়গায় রাখলো যে আমি নিজেকে আর আটকাতে পারলাম না। হ্যালো বন্ধুরা, আমাদের আরেকটি রোমাঞ্চকর গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাই আশা করছি এই গল্পটা আপনাদের খুব ভালো লাগবে। ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়ার পর আমি ফ্রি ছিলাম এবং এই মুহূর্তে আমি বিশ্রাম এবং ভ্রমণ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে চাইনি। কিন্তু আমাকে ফ্রি দেখে আমার পরিবারের সদস্যরা আমার দ্বারা সব কাজ করিয়ে নেওয়ার কথা মনে করতেন। কখনো সবজি আন, আবার কখনো দুধ শেষ, কিন্তু আমার পরিকল্পনা মতো কিছুই ঘটছিল না। আমি এই অবসর সময়ে কিছু মজা করতে চেয়েছিলাম এবং এই সমস্ত সময় কাটানো খুব কঠিন মনে হচ্ছিল। বন্ধুদের নিয়ে কিছু হই হুল্লোড় অনুষ্ঠান করব ভেবেছিলাম, কিন্তু সবার কিছু না কিছু সমস্যা থাকায় বাধ্য হয়ে তাও হতে পারেনি। একদিন মা আমাকে মাসির কাছে যেতে বলল। আমি কিছু জিনিস পাঠাতে চাই, আর যাই হোক তোর মাসি তোকে অনেকবার আসতে বলেছে, কিন্তু তুই কিছুতেই যাচ্ছিস না। আমার মাসি লখনৌতে থাকতো এবং আমি সেখানে যেতে পছন্দ করতাম না, তাই গত 3 থেকে 4 বছর তার কাছে যাইনি। হয়তো না বলতাম, কিন্তু তারপর ভাবলাম বাড়িতে না থেকে মাসির বাড়ি যাওয়াই ভালো। সেখানে কিছু হই হুল্লোড় হবে এবং আমার সময়ও কেটে যাবে, না হলে আমার সব ছুটি বাড়িতে শুয়েই নষ্ট হয়ে যাবে। 2 দিন পর রওনা দিলাম লখনৌতে, মাসির বাড়ি। আমার মাসি আমাকে দেখে খুব খুশি হলেন। মাসির বড় মেয়ের বয়স 16 বছর এবং ছেলের বয়স 10 বছর। তারা দুইজনেই স্কুলে গিয়েছিল। মেশো বাড়িতে ছিল না। মেশোকে অন্য শহরে বদলি করা হয়েছে, তাই শুধু সে সপ্তাহে একবার আসেন। খাওয়া দাওয়া শেষ করে টাইম পাস করার জন্য ছাদে গেলাম। ছাদে একটা বিশাল খোলা জায়গা ছিল আর একদিকে 2টো রুম ছিল, যার মধ্যে একটা স্টোর রুম বানানো হয়েছে, আর অন্যটা থেকে মনে হচ্ছে ঘরের অবস্থা যা, এটি কখনো কখনো ঘুমানোর জন্য ব্যবহৃত হয়। সেই ঘরের মাঝখানে একটা ছোট খাট বিছানো ছিল এবং সেই খাটের 2 পাশে বিছানা ছিল। ঘরের এক পাশে একটি ছোট্ট শৌচাগার ছিল, যার অবস্থা বলে যে এটি খুব কমই ব্যবহার করা হয়। আমি ছাদের দেওয়ালে উঁকি দিয়ে মহল্লার আঁচ নিলাম, কিন্তু আকর্ষণীয় কিছুই দেখতে পেলাম না। আমি নিচে এসে মাসির সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেলাম। কিছুক্ষণ পর বাইরের দরজা খুলে স্কুলের সাদা ইউনিফর্ম পরা একটা ফর্সা সুন্দরী মেয়ে ঘরে ঢুকলো। তার আসার ভঙ্গি দেখেই বুঝতে পারলাম সে আমার মাসির মেয়ে। অন্য কোথাও দেখলে হয়তো চিনতে পারতাম না, কারণ সে পুরোপুরি বদলে গেছে। গায়ের রং দুধের মতো সাদা, নিশ্ছিদ্র মুখ এবং লম্বা ঘন চুল, যা দিয়ে সে একটি পনিটেল বেঁধে রেখেছিল। সূর্যের আলোর কারণে তার সাদা রং চকচক করছিল এবং তার দুধের মতো গাল তার যৌবনের শুরুর প্রমাণ দিচ্ছিল। সে এসে আমাকে নমস্কার জানালো, যেটার আমি ভালোভাবে উত্তর দিলেও সে বিশেষ কোনো রেসপন্স না করে রুমের দিকে চলে গেল। জামা কাপড় পাল্টে খাওয়া দাওয়া সেরে খাতা খুলে পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ল। আমি তার সাথে পড়াশোনা নিয়ে কথা বলতে লাগলাম। সে শুধু উদাসীনভাবে আমার মন্তব্যর প্রতিক্রিয়া করছিল, তাছাড়া আর কোনো কথা বলছিল না। আমি জিজ্ঞেস করলে সে জানায় সে 9ম শ্রেণীতে পড়ে এবং আজকাল তার স্কুলে পরীক্ষা চলছে। আমি মাসি আর তার ছেলের সাথে কথা বলতে লাগলাম, কিন্তু আমার মন বারবার তার দিকেই যাচ্ছে। সে যতই আমাকে উপেক্ষা করছিল, ততই আমি তার কাছে যাওয়ার অজুহাত খুঁজছিলাম। আমার মনে তার সম্পর্কে কোনো খারাপ চিন্তা ছিল না, কিন্তু তারপরও আমি তার প্রতি আকৃষ্ট হচ্ছিলাম এবং সে আমার সাথে কথা বলতে চাইছিল।
কিন্তু সে তার পড়াশোনায় মগ্ন ছিল এবং এই ধরনের ভান করছিল যেন আমি সেখানে উপস্থিত নই। রাতে সবাই ছাদে ঘুমোতো। মাসিও আমাকে একপাশে খাটের উপর বিছানা বিছিয়ে দিলেন। সে মাসির কাছে খাটের উপরে ঘুমোচ্ছিল। সবাই ঘুমিয়েছিল, কিন্তু আমি তাকে নিয়েই ভাবছিলাম। বাড়ি থেকে এসেছিলাম মাসির বাড়ি মাত্র 2 দিন থাকার ইচ্ছায়, কিন্তু এখন আর যেতে ভালো লাগছে না। সবাই ঘুমোচ্ছিল আর আমি শুয়েছিলাম। আমি দূর থেকে ওর দিকে তাকিয়েছিলাম, যাকে রাতের আধারে আমি দেখতে তো পাচ্ছিলাম, তবু ওর দিকে তাকিয়ে একটা অদ্ভুত স্বস্তি পাচ্ছিলাম। রাতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। সকালে যখন আমার মাসি আমাকে জাগালো, আমি প্রথমে তাকেই খুঁজতে লাগলাম, কিন্তু ততক্ষণে সে সম্ভবত স্কুলে চলে গেছে। সারাদিন তার ফেরার অপেক্ষায় রইলাম, কিন্তু সে ফিরে এসে একই উদাসীনতা দেখালো আর নিজের গতকালের রুটিন চালিয়ে গেল। তারপর আমি আমার মাসির ছেলে, যার নাম সোনু, তার সাথে বাজারে গেলাম এবং সেখান থেকে আমি তাকে কিছু জিনিস কিনে দিই এবং সেখান থেকেও তার জন্য একটি চকলেট কিনেছিলাম। বাড়িতে আসার পর আমি তাকে চকলেট দিলাম, কিন্তু সে এটা বলে প্রত্যাখ্যান করলো যে আমি চকলেট পছন্দ করি না এবং আবার পড়ালেখায় ব্যস্ত হয়ে পড়ল। সে আমার সাথে অপরিচিতের মতো আচরণ করছিল। আমি আরো বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছিলাম। সোনু আমাকে বাইরে ঘুরতে যেতে বলতো, কিন্তু আমি তার থেকে দূরে সরে যেতে চাই না। শুধু সব সময় তার দিকে তাকিয়ে থাকতেই মন চাইতো। এই রাতেও আমরা সবাই ছাদে ঘুমোচ্ছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হলো। মাসি আমাকে বললেন রুমের ভেতরে গিয়ে ঘুমাতে। বিদ্যুৎ না থাকায় ঘরটা খুবই অন্ধকার। আমি আস্তে আস্তে শুয়ে পড়লাম বিছানার একপাশে, দেওয়ালের কাছে। আমি শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর বজ্রপাতের শব্দে আমার ঘুম ভেঙে গেল এবং বুঝতে পারলাম আমার সঙ্গে অন্য কেউ শুয়ে আছে। তখনও লাইট আসেনি এবং ঘরটা ভীষণ অন্ধকার। আমার মনে হলো সোনু নিশ্চয়ই এসে আমার সাথে শুয়েছে। এমন সময় বিদ্যুৎ চমকালো, যা ঘরে একটু আলো দিল, আর দেখলাম সোনু নয়, তার বোন আমার সাথে শুয়ে আছে। আমার শ্বাস বন্ধ হয়ে গেল এবং আমি এইরকম অনুভব করলাম যেন আমার ভেতর কোনো প্রাণ নেই। ওকে আমার এত কাছে ঘুমিয়ে থাকতে দেখে আমি আমার লালসার কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। আমি ওর দিকে মুখ করে শুয়েছিলাম, যেন আমি কোনো নড়াচড়া করলেই আমি মারা যাব। অনেকক্ষণ এই অবস্থায় পড়ে রইলাম। কিছুক্ষণ পর যখন আমি কিছুটা স্বাভাবিক হয়ে উঠলাম, তখন আমার মন তাকে স্পর্শ করার চেষ্টা করলো, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম। সে যদি তার চোখ খুলে যায়, কিছু যদি সমস্যা হয়। আমি অনুমান করেছিলাম যে রুমে অন্ধকারের কারণে সে এখানে এসে শুয়েছিল। যদি সে জানতো, তবে সে এখানে শুয়ে থাকতো না। আমার কোনো রকম এই ধরনের কাজ করার আগে এটা বোঝা দরকার ছিল যে সে অজান্তে এখানে শুয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে। তাই তার ঘুমের ঘোরে আড়মোড়া ভাঙার অছিলায় আমি আমার হাতটি তার বাহুতে এমনভাবে রাখলাম যাতে তার চোখ খুলে যায়। তার হাতের স্পর্শে আমার শরীরে অদ্ভুত স্রোত অনুভূত হলো। ওর হাতটা কোনো রেশমি বালিশের মতো নরম নরম। আমার হাত ছুঁয়ে যখন ওর চোখ খুলে গেল, তখনই সে আমার হাত পিছনে ঠেলে উঠে বসলো এবং সে অন্ধকারে গভীরভাবে আমার দিকে তাকাতে লাগলো। কে তার সাথে ঘুমোচ্ছে অনুমান করার চেষ্টা করলো। আমি এমনভাবে ঘটনাটি করছিলাম যেন আমি গভীর ঘুমেছিলাম এবং আমার চারপাশের জগৎ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমার হালকা নাক ডাকার আওয়াজে সে বুঝতে পারল সোনুর বদলে সে আমার সাথে ঘুমোচ্ছে। তখন সে তাড়াতাড়ি চাদরটা তুলে বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। আমি একটা গভীর শ্বাস নিয়ে নিজেকে অভিশাপ দিতে লাগলাম যে ওকে জাগানোর কোনো দরকার ছিল না। এই অবস্থায় সে অন্তত আমার কাছে শুয়েছিল। এখন জানি না এমন সুযোগ আবার পাবো কিনা। পরের দিন সে আগের মতোই আচরণ করলো। মনে হচ্ছিল না যে সে আগের রাতের জন্য কিছুটা রিয়্যাক্ট করছে। আজ সে আগের চেয়ে অনেক কষ্টে পড়ালেখায় ব্যস্ত ছিল। আমি কিছুটা সাহস সঞ্চয় করে তাকে সমস্যার কারণ জিজ্ঞেস করলে মাসি আমাকে বললেন যে গতকাল তার ম্যাথ পেপার আছে
আর সে ম্যাথে খুবই দুর্বল। আমি বললাম, মাসি চিন্তা করবেন না, আমি তার প্রস্তুতি করিয়ে দেব। এ কথা শুনে তিনি কিছুটা স্বস্তি বোধ করেন। আমি গভীর রাত পর্যন্ত তার সাথে বসে তাকে গণিতের জন্য প্রস্তুত করি। এই সময়ের মধ্যে যখন আমার হাত অনেকবার তার হাত স্পর্শ করেছিল, তখন মনে হয়েছিল যে আমি বৈদ্যুতিক শক পেয়েছি। এরপর সে আমার সাথে কিছুটা খোলামেলা হয়ে গেল। যখন পরের দিন সে পেপার দেওয়ার পর এলো, তখন তাকে খুব খুশি দেখাচ্ছিল। আমি জিজ্ঞেস করলে সে বলল, পেপার খুব ভালো হয়েছে এবং আজ আমার এক্সামও শেষ। তারপর সে আমার সাথে হাত মিলিয়ে আমাকে ধন্যবাদ দিল যে তোমার কারণে আমার পেপার ভালো হয়েছে। তার নরম সূক্ষ্ম হাতটি আমার হাতে ধরে। আমি বিচলিত হয়ে উঠলাম। এরপরে আমি তার সম্পূর্ণ ভিন্ন একটি রূপ দেখতে পেলাম। সে আমার সাথে অনেক ফ্রি হয়ে গিয়েছিল এবং পরবর্তী 2 দিন আমরা অনেক আড্ডা দিলাম। এই রাতে ঘুমানোর সময় আবার বৃষ্টি হলো এবং আজও মাসি আমাকে ভেতরে গিয়ে ঘুমোতে বলল। তাই আমি রুমে এসে বিছানার অপর পাশে শুয়ে পড়লাম, যেখানে সোনু ঘুমোচ্ছিল। কিছুক্ষণ পর আমার চোখ খুলল, তখন ঘর সম্পূর্ণ অন্ধকার। এই মুহূর্তে বিদ্যুৎ চমকালো এবং সেই কয়েক সেকেন্ডের আলোতে আমি অনুভব করলাম যে সোনুর পরিবর্তে সে আমার সাথে ঘুমোচ্ছে। এটা আমার জন্য একটি শকে পরিণত হলো। কিছুক্ষণ এভাবে শুয়ে থাকার পর আমি ভাবলাম, আজকে আবার ওকে জাগাই, না হলে আলো জ্বললে বা সকালে উঠে মাসি যদি আমাকে দেখেন, আমি জানি না সে কি মনে করবে। তারপর আমি আমার হাত দিয়ে তার বাহুতে আঘাত করলাম, যেন আমি ঘুমের মধ্যে মেরে দিয়েছি। সে উঠে বসলো এবং খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকালো এবং তারপর আবার সেখানে শুয়ে পড়লেন। কিন্তু আমি তখনও শুয়েছিলাম এবং ঘুমের মতো অভিনয় করতে থাকলাম। আমি দেওয়ালের দিকে ছিলাম আর সে বিছানায়। আমাদের মধ্যে দূরত্ব খুব কম ছিল, কিন্তু এখন কি করব বুঝতে পারছিলাম না। আমি উঠে অন্যদিকে ঘুমানোর কথা ভাবলাম, কিন্তু তারপর আমি 10 থেকে 15 মিনিটের জন্য সেখানেই শুয়ে থাকলাম। তারপর কিছুটা সাহস নিয়ে আমার হাতটা এগিয়ে দিয়ে ওর কোমরে রাখলাম। হাত রাখতেই আমি বুঝতে পারলাম না, আমার কিছু মনে হতে লাগলো। কিছুক্ষণ তার কাছ থেকে কিছু আচরণের অপেক্ষায় রইলাম, কিন্তু মনে হলো সে গভীর ঘুমে আচ্ছন্ন। তখন আমি আরো সাহস পেয়ে গেলাম। সে নিজের গায়ে চাদর দিয়েছিল। আমি চাদরের উপর দিয়ে আমার হাত তার গায়ে ঘোরাতে লাগলাম। আমি 15 মিনিট ধরে চাদরের উপর দিয়ে আমার হাত ঘোরাতে থাকি, কিন্তু সে সাড়া দেয়নি। ঘরটা খুব অন্ধকার আর বাইরে থেকে প্রবল বৃষ্টির শব্দ ভেসে আসছে। এবার আমি কিছুটা সাহস পেয়ে আরেকটু এগিয়ে গেলাম। এখন ওর আর আমার দূরত্ব অনেক কমে গেছে, কিন্তু আমি ওর চাদরের ভেতরে হাত দেওয়ার সাথে সাথে সে আমার হাতটা ধরে ফেলল। এবার মনে হলো আমার জীবন বেরিয়ে যাবে, কিন্তু কিছু না করে সেখানেই পড়ে রইলাম। কিন্তু সে তখনও আমার হাত ধরেছিল। তারপর সে সোজা হয়ে শুলো এবং আমার হাতটা তার নিজের হাতে রাখলো। সে যখন এই কাজটি করলো, তখন আমার সমগ্র সত্তায় একটা সংবেদন ছড়িয়ে পড়ল এবং আমার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে লাগলো। কিন্তু আমি এখনো কোনো আচরণ করিনি। সে এভাবে কিছুক্ষণ আমার হাত ধরে রাখলো। তারপর সে আমার কাছাকাছি এসে আমার কানে মৃদু স্বরে ফিসফিস করে বলতে লাগলো, আমি পাশে স্টোর রুমে যাচ্ছি, কিছুক্ষণ পর ওখানে এসো। এই বলে মেয়েটা পিছন ফিরে বসে চারপাশের খোঁজ নিতে লাগলো। তারপর উঠে রুম থেকে বেরিয়ে গেল। তার কাছ থেকে এই কথা শোনার পর আমার তো হুঁশ উড়ে গেল। আর আমি ভাবতে লাগলাম যে মেয়েটি আমার সাথে কথাও বলে না, সে রাতের এই সময় তার সাথে দেখা করতে বলছে। আচ্ছা, আলো তখনও জ্বলেনি আর মাসি নাক ডেকে ঘুমোচ্ছিলেন। তারপর উঠে রুম থেকে বেরিয়ে এলাম, কিন্তু অন্ধকারের কারণে কিছুই দেখতে পেলাম না। আমি হাতড়ে হাতড়ে স্টোর রুমের দিকে হাঁটা শুরু করলাম। আমি যখন স্টোর রুমে ঢুকলাম, সে আমাকে জড়িয়ে ধরল। সে দরজায় দাঁড়িয়ে আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তারপর সে আমাকে ভেতরে বিছানার দিকে নিয়ে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি তার সাথে 5 মিনিটের বেশি থাকতে পারিনি। তারপর আমরা আমাদের জামাকাপড় ঠিকঠাক করে নিলাম এবং আমি গোপনে এসে সোনুর সাথে শুয়ে পড়লাম এবং সেও তার জায়গায় এসে শুয়ে পড়ল। এইসব আগামী 20 দিন ধরে চলল, কিন্তু যখন আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হতে লাগলাম, তখন তার চোখে জল ছিল। আমি তার কাছে এসে বললাম,
ভেবো না আমি তোমার সাথে টাইম পাস করেছি। আমি তোমার প্রেমে পড়ে গেছি, আর বাড়িতে পৌঁছে মাকে তোমার বাড়িতে সম্বন্ধ নিয়ে পাঠিয়ে দেব। এই কথা শুনে সে লজ্জায় চোখ নিচু করে নিল। আমি ওর চোখের জল মুছে দিলাম এবং আমার বাড়িতে পৌঁছে আমার বাবা মাকে ওদের বাড়ি পাঠিয়ে দিলাম সম্বন্ধের জন্য। আমার বাবা মায়েরও কোনো আপত্তি ছিল না। তারপর আমার মাসিও রাজি হয়ে গেলেন, আর এইভাবে আমাদের বিয়ে হয়ে গেল।